ফ্রেন্ডস, আমরা ক্লাস 11 এন্ড রিপিটার্স এর জন্য রেডক্স রিঅ্যাকশন এই চ্যাপ্টারটা পড়ছিলাম ক্লাস 11। সেখানে আমাদের যতটা পড়া হয়েছিল তারপর অক্সিডেশন নাম্বার থেকে বাকি ছিল। আজকে আমরা সেইখান থেকে কিন্তু ডিসকাস করব। অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা বলতে কি বোঝায় বা অক্সিডেশন স্টেট কি, এই বিষয়গুলো একটু জানব। দেখো, এই সেই আমরা রেডক্স রিঅ্যাকশন চ্যাপ্টারটা পড়ছিলাম, তার মধ্যে এইটা হচ্ছে আমাদের পার্টটা। এই পার্টটায় দেখো আমরা কিন্তু একদম লাস্ট যেটা পড়েছিলাম সেই কপার রড ডিপ করা হচ্ছে সিলভার নাইট্রেট সলিউশনে, বা আরো এরকম ধরনের এক্সাম্পল পড়েছিলাম না, জিঙ্ক সালফেট সলিউশনে। তারপরে কালার ব্লু কালারটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে, আবার এখানে কি ছিল, ব্লু কালার ছিল না, সিলভার নাইট্রেট সলিউশন ছিল, সেখান থেকে ব্লু কালার অ্যাপিয়ার্স হচ্ছে। এই ধরনের বিভিন্ন রিঅ্যাকশনস গুলো কিন্তু আমরা পড়েছি। আজকে যেখান থেকে পড়বো সেটা হচ্ছে আমাদের অক্সিডেশন নাম্বার। আজকে কিন্তু আমরা টোটালি অক্সিডেশন নাম্বার থেকে পড়বো, ঠিক আছে? এখানে দেখো বলছে কি, লিস্ট অবভিয়াস এক্সাম্পল অফ ইলেকট্রন ট্রান্সফার। আমরা প্রথমে অক্সিডেশন নাম্বার পড়তে পড়তে যেটা দেখবো যে কিছু ইলেকট্রন ট্রান্সফার রিয়েলাইজ করা যাচ্ছে। সেটা হচ্ছে যে ধরো হাইড্রোজেন যখন কম্বাইন হচ্ছে অক্সিজেনের সাথে তখন ওয়াটার ফর্ম করে। এই হচ্ছে সেই রিঅ্যাকশনটা। এই রিঅ্যাকশনে ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে। এই রিঅ্যাকশনটায় ইলেকট্রন যে ট্রান্সফার হচ্ছে সেইটাই কিছু মানে ডিটেইলসটা আমরা পড়ব। Though not simple in its approach, yet we can visualize the H atom as going from a neutral state. প্রথমে H অ্যাটমটা যখন থাকে, এই অ্যাটমটা হচ্ছে যখন থাকে জিরো স্টেটে থাকে, জিরো স্টেটে থাকে। যখন জিরো স্টেট থেকে সে H2 তে যায়, H অ্যাটম যখন আরেকটা H অ্যাটমের সাথে যুক্ত হয় তবে না সে যেতে পারবে, তবেই তো সে যেতে পারবে, তাই তো? তাহলে H অ্যাটম যখন H থেকে যখন H2 তে চলে যায়, এই স্টেটটা কিন্তু জিরো স্টেট নয়, এইটা হচ্ছে একটা পজিটিভ স্টেট। সেরকম অক্সিজেন অ্যাটমও যখন ও অ্যাটম, তখন এটা কি থাকে, জিরো স্টেটে থাকে না? কিন্তু যখন O2 হয়ে যায়, মলিকিউলস তৈরি হয়ে যায়, সেটা কিন্তু একটা পজিটিভ স্টেট। তার মানে এই যে মানে O2 তো পজিটিভ স্টেটে থাকে না, H2 পজিটিভ স্টেটে থাকে, কিন্তু O2 থাকে ডাই নেগেটিভ স্টেটে। দেখবে O2 কে আমরা 2 মাইনাস হিসেবে লিখি, H কে কিন্তু প্লাস হিসেবে লিখি, তাহলে এটা পজিটিভ স্টেটে থাকে। কিন্তু O অ্যাটম যখন জিরো স্টেট থেকে O2 তে যায় তখন সেটা ডাই নেগেটিভ স্টেট ইন H2O। তাহলে H2O তে কিন্তু এই ঘটনাই ঘটছে। It is assumed that there is an electron transfer from H থেকে O তে। তার মানে এই ঘটনাটা কি অ্যাজাম করছে, যা it is assumed that যে an electron transfer from H to O মানে হাইড্রোজেন টু অক্সিজেন, and consequently তার মানে কি H2 কি হচ্ছে, অক্সিডাইজড হচ্ছে, আর O2 হচ্ছে রিডিউসড হচ্ছে। যদি H থেকে O তে ইলেকট্রন ট্রান্সফার হয় তাহলে কি বুঝবো, H থেকে O তে ইলেকট্রন ট্রান্সফার হলে তাহলে বুঝবো যে H2 অক্সিডাইজড হচ্ছে আর O2 রিডিউসড হয়ে যাচ্ছে। However, as well as see later the charge transfer. এখানে কি হয় দেখো, charge transfer is only partial and is perhaps better described as electron shift rather than a complete loss of electron by H and gain by electron, এই gain by oxygen। বলছে এই যে ইলেকট্রন শিফট,
এই যে ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে বা শিফট হচ্ছে, এটা কিন্তু চার্জ ট্রান্সফারে কত কিরকম চার্জটা ট্রান্সফার হচ্ছে সেটার মাধ্যমে ভালো করে বোঝা যায়। যে মানে কমপ্লিট লস অফ ইলেকট্রন বাই হাইড্রোজেন, হাইড্রোজেনের থেকে মানে হাইড্রোজেন কমপ্লিটলি ইলেকট্রন লস করছে কিনা আর অক্সিজেন কমপ্লিটলি গেইন করছে কিনা। What has been said here with respect to equation 8.18 may be true for a good number of other reactions যেটা ইনভলভ আছে কোভ্যালেন্ট কম্পাউন্ড। কোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরিতে যে রিঅ্যাকশনস গুলো ইনভলভ থাকে সেগুলোর মধ্যেই আরো দুটো এক্সাম্পল এখানে দেয়া আছে। H2 + Cl2 থেকে HCl হলো, CH4 Cl2 নিয়ে CCl4 হলো, HCl তৈরি হলো। এই যে এই 8.19 আর 8.20 এই রিঅ্যাকশনটা, এই দুটো রিঅ্যাকশনেও কিন্তু তোমার হাইড্রোজেন থেকে ক্লোরিনে ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে। H2 + Cl2 HCl এইভাবে এখানে কিন্তু ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে। এটা কিন্তু আমরা চার্জ দ্বারাও দেখাতে পারি, সেটা এটাই পড়বো। সেটা হচ্ছে in order to keep track of electron shifts of chemical reactions involving formation of covalent compound, কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমেই তো কোভ্যালেন্ট কম্পাউন্ড গুলো ফর্মেশন হয়। তাই কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে কোভ্যালেন্ট কম্পাউন্ড ফর্মেশন মানে ইলেকট্রন শিফটটাকে, এই যে ইলেকট্রনকে শিফট মানে ইলেকট্রন শিফট ছাড়াও আরো একটা প্রসেস হয়ে থাকে, আরো একটা মেথড ইউজ হয়ে থাকে, মোর প্র্যাকটিক্যাল মেথড, সেটা হচ্ছে অক্সিডেশন নাম্বার ডেভেলপ করে। বলছে কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে কোভ্যালেন্ট কম্পাউন্ড ফর্মেশনের জন্য ইলেকট্রন শিফট ছাড়াও অক্সিডেশন নাম্বার কিন্তু একটা ইউজফুল মেথড। এই মেথডে সব সময় মনে রাখতে হবে যে অলওয়েজ অ্যাজিউম দেয়ার ইজ এ কমপ্লিট ট্রান্সফার অফ ইলেকট্রন ফ্রম এ লেস ইলেকট্রোনেগেটিভ অ্যাটম টু এ মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। কমপ্লিট ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, ইলেকট্রনের কমপ্লিটলি ট্রান্সফার হচ্ছে একদম লেস ইলেকট্রোনেগেটিভ অ্যাটম থেকে মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। লেস ইলেকট্রোনেগেটিভ অ্যাটম থেকে মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটমে কমপ্লিট ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, সেই মেথডটাই হচ্ছে অক্সিডেশন নাম্বার মেথড। তুমি যদি আবার 8 পয়েন্ট ওই আগের রিঅ্যাকশন যেগুলো পড়লাম সেগুলোকে চার্জ দিয়ে দেখাই, তাহলে এইভাবে দেখো H2, এইবার আমরা পরে জানবো যে কোন, এবার আমরা আস্তে আস্তে কিছু নিয়মগুলো পড়বো যে কোনটার ক্ষেত্রে তোমার অক্সিডেশন নাম্বার 0 হবে, কার ক্ষেত্রে 1 হবে, কার ক্ষেত্রে -2, কার ক্ষেত্রে পজিটিভ, কার ক্ষেত্রে নেগেটিভ, এগুলো সব রুলস এর মাধ্যমে আমরা পড়বো। তাহলে দেখো এখানে কিন্তু অক্সিডেশন H2 আর O2 এখানে দুটোরই 0 স্টেটে আছে। জি চার্জ, এটা কিন্তু এগুলো চার্জ দা লিখেছি উপরে। তাহলে H2 হচ্ছে +1, O হচ্ছে -2। যখন একটা কম্পাউন্ড ফর্মে চলে এলো তখন সে কি হয়ে গেল না, H2 হচ্ছে +1 আর O হচ্ছে -2। তাই তো বললাম যে 0 স্টেটে থেকে পজিটিভ স্টেটে আসে H, আর O কি করে 0 থেকে -2 স্টেটে আসে, মানে ডাই নেগেটিভ স্টেটে আসে যখন জল তৈরি হয়ে যায় তখন। এটাও তাই, যখন H2 ছিল Cl2 ছিল, H2 কি হচ্ছে 0 স্টেটে আছে, Cl2 ও তাই 0 স্টেটে আছে, কিন্তু যখন HCl ফর্মেশন হয়ে গেল তখন হাইড্রোজেন চলে এলো +1 চার্জে, ক্লোরিনের হয়ে গেল -1 চার্জ। নেক্সট হচ্ছে দেখো CH4 যেটা দেখেছিলাম, এখানে -4 +1, কার্বনের ক্ষেত্রে -4 এর হচ্ছে +1 ছিল, ক্লোরিনের ক্ষেত্রে 0। কার্বন মানে মিথেন যেহেতু একটা কম্পাউন্ড, তাই তো মিথেন তো একটা কম্পাউন্ড, কার্বন আর হাইড্রোজেন নিয়ে মিথেন তৈরি হচ্ছে, এক্ষেত্রে তাহলে সি এর হচ্ছে -4। কিন্তু তুমি দেখো যে এক্ষেত্রে যখন CCl4 তৈরি হলো তখন কিন্তু +4, তখন কিন্তু দেখো +4 হয়ে গেল, -4 হচ্ছে Cl এর, ক্লোরিনের চার্জ হচ্ছে -1, H এর হচ্ছে +1, ক্লোরিনের হচ্ছে -1। It may be emphasized that the assumption of electron transfer
is made for bookkeeping purpose. আচ্ছা, এই প্যারাগ্রাফের এখানটা তোমাদের কিছু জানার দরকার নেই সেরকম, জাস্ট ওই চার্জ গুলো কি ব্যাপার হচ্ছে সেটা বললাম, সেটা মনে রাখবে। আর এটা যে জারণ সংখ্যা, এই অক্সিডেশন নাম্বার কোথায় ইউজ হচ্ছে সেইটা এবার আসল জিনিসে আমরা আসছি। সেটা হচ্ছে অক্সিডেশন নাম্বার ডিনোট করে অক্সিডেশন স্টেট। তাহলে আমরা বলতে পারি, যদি বলি হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার +1, তাহলে আমি বলতে পারি অক্সিডেশন স্টেটও কিন্তু +1। তার মানে একটা কম্পাউন্ডের এলিমেন্টের অক্সিডেশন স্টেট কিন্তু বলতে অক্সিডেশন নাম্বারটাকেই বোঝায়। আর এইটা কি করে ফর্মুলেট, এ সেট অফ রুলস ফর্মুলেটেড অন দ্য বেসিস that electron pair in a covalent bond belongs entirely to more electronegative element। মানে কোন মানে ওটাই বলছে যে সমযোজী বন্ধনে, কোভ্যালেন্ট বন্ডে মানে সমযোজী বন্ধনে উপস্থিত মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট গুলোর ইলেকট্রন পেয়ার অবস্থান কোথায় সেটার উপর ডিপেন্ড করে, সেটার উপর বেস করে। তাহলে কোভ্যালেন্ট বন্ড উপস্থিত যে মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টস গুলো, সেগুলোর ইলেকট্রন পেয়ারের অবস্থানটা কোথায় সেটার উপর বেস করে কিন্তু এই কোনো এলিমেন্টের, কোনো কম্পাউন্ডের এলিমেন্টের অক্সিডেশন নাম্বারটাকে অক্সিডেশন স্টেট দ্বারা ডিনোট করা হয়। It is always not always possible to remember the make out easily একটা কম্পাউন্ড বা which element more electronegative than the other। কোন কম্পাউন্ডটা কার থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ সেটা নিশ্চয়ই সব সময় মনে রাখা পসিবল নয়। Therefore, a set of rules has been formulated to determine the oxidation number of an element। একটা কম্পাউন্ড বা আয়নের অক্সিডেশন নাম্বারটা ডিটারমাইন করার জন্য সেট অফ রুলস চালু হলো, সেটা দেয়া হলো। 2 or more, যদি দুটো অথবা তার থেকে বেশি, দুটোর বেশি atoms of an element present থাকে মলিকিউল বা আয়নে। If 2 or more than 2 atoms of an element are present in molecules or ions, যেমন ধরো Na2H2O3 Cr2O7 2-, এখানে এই মলিকিউল, এটা হচ্ছে একটা আয়ন, এই আয়নে ধরো এলিমেন্টের দুটো অথবা তার থেকে বেশি অ্যাটম প্রেজেন্ট আছে, তাহলে অক্সিডেশন নাম্বার অফ দ্য অ্যাটম অফ দ্যাট এলিমেন্ট will be the average of the oxidation number of all the elements। তার মানে অফ দ্য বলছে সমস্ত এলিমেন্ট গুলোর সমস্ত অ্যাটমের অক্সিডেশন নাম্বার মানে এভারেজ হবে কখন, যে অক্সিডেশন নাম্বার যখন 2 অথবা তার থেকে বেশি অ্যাটম প্রেজেন্ট থাকবে একটা এলিমেন্টে, তখন একটা এলিমেন্টের টোটাল নাম্বার অফ অ্যাটমের অক্সিডেশন নাম্বার কিন্তু এভারেজ হবে। এবার আমরা রুলস গুলো দেখে নিই, চলো। ফার্স্ট এই রুলস গুলো বুঝতে পারলে তোমাদের কাছে কিন্তু সবটা ক্লিয়ার হয়ে যাবে কি করে অক্সিডেশন স্টেট কোন মলিকিউলস আয়নের তোমরা ডিটারমাইন করবে। কি বলছে দেখো, যখন ফ্রি অথবা আনকম্বাইন্ড, এই যে ধরো H2, এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো কম্বাইন্ড, তাই তো। কিন্তু যখন শুধু H আছে, H2 আছে, O2 আছে, Cl2 আছে, F2 আছে, I2 আছে, হ্যাঁ, এবারে Ca2 আছে, এই প্রত্যেকটা ফর্ম যে লিখছি আমি, এগুলো কি করে আছে, আনকম্বাইন্ড স্টেটে আছে, মানে ফ্রি আছে, এরা কারোর সাথে কোনো এলিমেন্টের সাথে যুক্ত নেই, এরা কিন্তু টোটালি ফ্রি স্টেটে আছে। তখন each atom bears an oxidation number of 0। তাহলে এই প্রত্যেকটার অক্সিডেশন নাম্বার মানে এরকম আরো আছে, এই যে Mg, Nl, Al, এই প্রত্যেকটার অক্সিডেশন নাম্বার কিন্তু 0 হবে যখন তারা ফ্রি অর আনকম্বাইন্ড স্টেটে থাকবে। তাহলে অক্সিডেশন নাম্বার হবে কি 0। এটা ভালো করে তাহলে মনে রাখবে। নাম্বার 2 চলো। নাম্বার 2 দেখো, ফর আয়ন কম্পোজড অফ অনলি ওয়ান অ্যাটম, ধরো কোনো আয়ন একটাই অ্যাটম দিয়ে তৈরি হয়েছে, তাহলে অক্সিডেশন নাম্বার তার চার্জের সাথে ইকুয়াল হবে, ইকুয়াল টু দ্য চার্জ অন দ্য আয়ন, আয়নের চার্জ যা অক্সিডেশন নাম্বার সেটাই হবে। ধরো
তোমার Na+, Na+, এটা চার্জ কত +1, তাই তো? তাহলে তার অক্সিডেশন নাম্বারও +1। তাহলে যদি সেটা একটাই অ্যাটম দিয়ে তৈরি হয়, যেমন Na+, সেক্ষেত্রে অক্সিডেশন নাম্বার হয়ে গেল তোমার +1। এরকম ধরো Cl- এর কি হবে? তাহলে Cl- এর কি হবে? -1 হবে। Al3+ এর কি হবে? Al3+ এর 3 হচ্ছে +3 হচ্ছে চার্জ, তাহলে তার অক্সিডেশন নাম্বারও হবে +3, অক্সিডেশন নাম্বারও +3। এইভাবে দেখো এখানে লেখা আছে Fe3+ এর ক্ষেত্রে +3, Mg2+ আয়নের ক্ষেত্রে +2, Cl- আয়নের ক্ষেত্রে -1, O2- এর ক্ষেত্রে -2। এইভাবে কিন্তু চলতে থাকে। তার মানে কোনো আয়ন যদি একটাই অ্যাটম নিয়ে অনলি ওয়ান অ্যাটম দিয়ে কম্পোজড হয়, তাহলে তার অক্সিডেশন নাম্বার তার সেই আয়নটার চার্জের ইকুয়াল হবে। ইন দেয়ার কম্পাউন্ডস অল অ্যালকালি মেটালস, এবার এইগুলোই যদি কোনো অ্যালকালি কম্পাউন্ড তৈরি করে, সেটা যদি অল অ্যালকালি মেটালস হয়, তাহলে কিন্তু মানে অ্যালকালি মেটালস গুলোর যে কোনো কম্পাউন্ড তার অক্সিডেশন নাম্বার হয় +1। আর অ্যালকালাইন যে আর্থ মেটাল গুলো আছে, আমরা অ্যালকালাইন মেটাল অ্যালকালাইন আর্থ মেটাল দুটোই পড়েছি, তাহলে অ্যালকালি মেটালস গুলো যে কোনো কম্পাউন্ড তৈরি করুক না কেন, তার অক্সিডেশন নাম্বার হবে +1। আর অল অ্যালকালাইন আর্থ মেটাল হ্যাভ অ্যান অক্সিডেশন নাম্বার +2। প্রত্যেকটা অ্যালকালাইন যে আর্থ মেটালস গুলো আছে, প্রত্যেকটা অ্যালকালাইন আর্থ মেটাল গুলোর অক্সিডেশন নাম্বার হয় +2। অ্যালুমিনিয়াম regarded to have an oxidation number +3 in all compounds। মানে অ্যালুমিনিয়ামের যা কম্পাউন্ড আছে প্রত্যেকটার ক্ষেত্রেই অক্সিডেশন নাম্বার কিন্তু +3। ঠিক আছে, অক্সিডেশন নাম্বার কিন্তু তাহলে +3 হবে, যে কোনো কম্পাউন্ডই হোক না কেন। এইবার দেখো নাম্বার 3, অক্সিডেশন নাম্বার অফ দ্য অক্সিজেন বেশিরভাগ ক্ষেত্রেই 2 হয়। ঠিক আছে, অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই -2 হয়। We come across two kind of exceptions here. কি exception? One arises in the case of peroxide আর superoxide। peroxide আর superoxide এর ক্ষেত্রে কি হয়, কম্পাউন্ড অফ অক্সিজেন যেখানে অক্সিজেন অ্যাটম ডিরেক্টলি লিংক হয়ে থাকে ইচ আদারের সাথে, while in peroxides each oxygen atom অক্সিডেশন নাম্বার হবে -1। তাহলে peroxide এর ক্ষেত্রে -1 আর সুপার peroxide এর ক্ষেত্রে কি হবে, হচ্ছে -1/2। এইটাও ভালো করে মনে রাখবে। তাহলে অক্সিডেশন নাম্বার অফ অক্সিজেন যদি peroxide এর ক্ষেত্রে হয় -1, আর সুপার অক্সাইড যেমন KO2 PbO2, এই যে আমি মেন ফর্মুলা আমরা পড়েছিলাম না, MO2 হচ্ছে তোমার সুপার অক্সাইড, আর peroxide হলে কি হবে, peroxide হলে H2O2 Na2O2 এই রকম হবে। M ইকুয়াল টু এবার যে কোনো এলিমেন্টস গুলো বুঝতে পারে। তাহলে সুপার অক্সাইডের ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার হয় অক্সিজেনের -1/2। এইটা হচ্ছে একটা এক্সেপশন হলো, মানে নরমালি তোমার বেশিরভাগ কম্পাউন্ডের ক্ষেত্রেই অক্সিডেশন নাম্বার অফ দা অক্সিজেন হয় -2, কিন্তু peroxide সুপার অক্সাইডের ক্ষেত্রে একটা এক্সেপশন আমরা দেখতে পেলাম। সেকেন্ড এক্সেপশন হচ্ছে অ্যাপিয়ার্স রেয়ারলি, খুবই রেয়ার অ্যাপিয়ারেন্স হয় এটার, যখন অক্সিজেন বন্ড করে ফ্লুরিনের সাথে কি হয়, স্বাভাবিকভাবেই OF2 ফরমেশন হচ্ছে। এখানে কিন্তু মানে একটা হচ্ছে ডাইফ্লুরাইড তৈরি হয়, এটা হচ্ছে ডাইফ্লুরাইড, আর একটা তৈরি হয় O2F2, এটা হচ্ছে ডাইঅক্সিজেন ডাইফ্লুরাইড। একটা হচ্ছে অক্সিজেন দুটো F মলিকিউল যেহেতু রয়েছে তাই অক্সিজেন ডাইফ্লুরাইড, আর O2F2 দুটোই দুটো করে আছে তাই ডাইঅক্সিজেন ডাইফ্লুরাইড।
সেক্ষেত্রে কি হয়, খুবই রেয়ার হয়ে থাকে এটা অক্সিডেশন নাম্বার, এইটা অক্সিজেন ডাইফ্লুরাইডের ক্ষেত্রে +2 হয় আর ডাই অক্সিজেন ডাইফ্লুরাইডের ক্ষেত্রে +1। এটা দেখো তাহলে পজিটিভ পেলাম, পজিটিভ অক্সিডেশন নাম্বার পেলাম কিন্তু আমরা অক্সিজেনে। তাহলে নাম্বার assigned to oxygen will depend upon the bonding state of the oxygen, but this number would now be a positive figure only। তাহলে কিন্তু দেখো একটা বন্ডিং স্টেট, অক্সিজেনের বন্ডিং স্টেটের উপর কিন্তু অনেকটাই ডিপেন্ড করছে তার অক্সিডেশন নাম্বারটা। তাহলে অক্সিজেন মানে যখন বন্ড করছে ফ্লুরিনের সাথে অক্সিজেন ডাইফ্লুরাইড পেতে পারি আমরা, আবার অক্সিজেন ডাইঅক্সিজেন ডাইফ্লুরাইড পেতে পারি। অক্সিজেন ডাইফ্লুরাইডের ক্ষেত্রে +2 হয় অক্সিডেশন নাম্বার, আর ডাইঅক্সিজেন ডাইফ্লুরাইডের ক্ষেত্রে হয় +1। নেক্সট আমাদের যে রুলস আছে সেগুলো একটু দেখে নিই। হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার দেখো +1 except when it is bonded to metal in binary compounds, that is compounds contain করে থাকে 2 এলিমেন্ট। বলছে হাইড্রোজেনের কিন্তু +1, কিন্তু যখন সে বন্ড হয়ে যায় মেটালের সাথে ইন বাইনারি কম্পাউন্ডে, সেক্ষেত্রে কিন্তু তোমার ধরো LiH মেটাল, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এগুলো সবই হচ্ছে কি মেটালস। মেটাল গুলো যখন কি করছে, মেটাল গুলো যখন হাইড্রোজেনের সাথে বন্ড করছে তখন কিন্তু তার অক্সিডেশন নাম্বার হয়ে যাচ্ছে -1। দেখলে, তাহলে হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার +1 হলেও তারা যখন মেটালের সাথে বন্ড করছে ইন বাইনারি কম্পাউন্ডে, তার মানে কম্পাউন্ড যেটা কন্টেন করবে দুটো এলিমেন্ট, সেক্ষেত্রে কিন্তু অক্সিডেশন নাম্বার হবে -1। নেক্সট 5 নম্বর রুলস, অল ইটস কম্পাউন্ড, ফ্লুরিনের যে কোনো কম্পাউন্ডের অক্সিডেশন নাম্বার হবে -1। ফ্লুরিনের এনি কম্পাউন্ড, অল প্রত্যেকটা কম্পাউন্ড ফ্লুরিনের অক্সিডেশন নাম্বার -1। আদার্স যে হ্যালোজেন আছে ধরো ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন, তাদের ক্ষেত্রে কিন্তু তাদের প্রত্যেকটা যৌগের অক্সিডেশন নাম্বারও -1। ফ্লুরিনের সবার আদার্স যে হ্যালোজেন গুলো আছে তাদেরও অক্সিডেশন নাম্বার -1। ফ্লুরিনের ক্ষেত্রে কিন্তু যে কম্পাউন্ডস গুলো হয় ফ্লুরিনের দ্বারা যে কম্পাউন্ডস গুলো তৈরি হয় তাদের প্রত্যেকের অক্সিডেশন নাম্বার -1। আর যে বাকি যে হ্যালোজেন গুলো আছে সেই হ্যালোজেন গুলোরও অক্সিডেশন নাম্বার -1। যখন তারা ধরো হ্যালাইড আয়ন তৈরি করেছে ইন দেয়ার কম্পাউন্ডস, তাহলে ফ্লুরিন যখন কোনো কম্পাউন্ড তৈরি করেছে তখনও তার -1, আবার বাকি যে হ্যালোজেন গুলো আছে তারা যখন হ্যালাইড আয়ন তৈরি করে তাদের ক্ষেত্রেও -1 সেই কম্পাউন্ড গুলো। ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যখন অক্সিজেনের সাথে কম্বাইন হয়, ফর এক্সাম্পল ধরো অক্সো অ্যাসিড, অক্সো অ্যানায়ন, তাদের কিন্তু পজিটিভ অক্সিডেশন নাম্বার হয়। ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলোর তো এমনি অক্সিডেশন নাম্বার -1, কিন্তু যখন অক্সিজেনের সাথে কম্বাইন করছে তখন কি হচ্ছে, ধরো অক্সো অ্যাসিড, অক্সো অ্যানায়ন, এগুলোর কিন্তু অক্সিডেশন নাম্বারটা পজিটিভ হয়, এগুলোর ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার হয় পজিটিভ। 6 নম্বর দেখি, algebraic sum of oxidation number of all the atom in a compound, একটা কম্পাউন্ডের প্রত্যেকটা অ্যাটমের অক্সিডেশন নাম্বার যদি যোগ করি সেটা মাস্ট বি 0, মাস্ট বি 0। তাহলে অ্যালজেব্রিক সাম করব তাদের মধ্যে একটা কম্পাউন্ডের প্রত্যেকটা অ্যাটমের অক্সিডেশন নাম্বার যদি আমরা সাম আপ করি তাহলে অ্যালজেব্রিক সাম করলে 0 পাই। পলিঅ্যাটমিক আয়নের ক্ষেত্রে algebraic sum of all the oxidation number of atom or ion চার্জের আয়নের সাথে কিন্তু ইকুয়াল হয়, চার্জের আয়নের সাথে ইকুয়াল হবে। পলিঅ্যাটমিক আয়নের ক্ষেত্রে algebraic sum of all the oxidation members, oxidation numbers of the atom of ion must equal the charge on the ion. Thus,
যদি আমরা তিনটে অক্সিজেন অ্যাটম আর একটা কার্বন অ্যাটমের অক্সিডেশন নাম্বারের সাম করি একটা কার্বনেট আয়নে, তাহলে সেটা -2 এর সাথে ইকুয়াল হতে হবে। তো কার্বনেট আয়নের CO3 2 এটার চার্জ হচ্ছে তাহলে কত 2 আমরা কি বললাম, যদি আমরা এইটার প্রত্যেকটা অ্যাটমেরকে আমরা সাম করি তাহলে যে তোমার সাম করলে আমরা কিন্তু একদম চার্জের আয়নের মানে সেই আয়নটার চার্জের সাথে ইকুয়াল হয় বলছিলাম না, তাহলে অক্সিডেশন নাম্বারও কিন্তু এটার -2, অক্সিডেশন নাম্বারও -2 হবে, চার্জও -2, অক্সিডেশন নাম্বারও -2 হবে। এইভাবে কিন্তু তোমরা মলিকিউলস কোনো আয়নের অক্সিডেশন নাম্বার বের করতে পারবে, কিন্তু এই রুলস গুলো তোমাকে মোট কথা মাথায় রাখতে হবে। এই অ্যাপ্লিকেশন যদি করি তাহলে অক্সিডেশন নাম্বার পাবো একটা মলিকিউলস বা একটা আয়নের, এলিমেন্টের অক্সিডেশন নাম্বার পাবো। ইট ইজ ক্লিয়ার দ্যাট মেটালিক যে এলিমেন্টস গুলো পজিটিভ অক্সিডেশন নাম্বার দেয়, আর নন মেটালিক যেগুলো সেগুলো পজিটিভ অথবা নেগেটিভ অক্সিডেশন নাম্বার দিতে পারে, কিন্তু মেটালিক গুলো কখনোই নেগেটিভ দেবে না, তারা পজিটিভই দেবে। অ্যাটমস অফ ট্রানজিশন এলিমেন্ট, ট্রানজিশন যে এলিমেন্টস গুলো আছে সন্ধিগত মৌল, ইউজুয়ালি ডিসপ্লে সেভারাল পজিটিভ অক্সিডেশন স্টেট, এদেরও অক্সিডেশন স্টেট হয় পজিটিভ। হাইয়েস্ট অক্সিডেশন নাম্বার অফ এ রিপ্রেজেন্টেটিভ মলিকিউল, একটা রিপ্রেজেন্টেটিভ যে এলিমেন্টস গুলো তাদের হাইয়েস্ট অক্সিডেশন নাম্বার কিন্তু গ্রুপ নাম্বার ফর দা ফার্স্ট টু গ্রুপের প্রথম যে দুটো গ্রুপ, গ্রুপ 1 গ্রুপ 2, এদের গ্রুপ নাম্বারের সাথে ওই এলিমেন্টস গুলোর অক্সিডেশন নাম্বার কিন্তু ইকুয়াল হবে। ঠিক আছে, ফার্স্ট টু গ্রুপের জন্য, তাহলে ফার্স্ট টু গ্রুপের জন্য কি হবে দেখো, ফার্স্ট টু গ্রুপের জন্য অক্সিডেশন নাম্বার আর সেই গ্রুপ নাম্বার সেম হবে। পরের গ্রুপগুলোর জন্য কি হবে, গ্রুপ নাম্বার যত তাই থেকে মাইনাস করতে হবে 10। Thus, it implies that highest value of the oxidation number exhibited by an atom of an element generally increase করতে থাকে across the period of the periodic table. তাহলে থার্ড পিরিয়ডে হাইয়েস্ট ভ্যালু হবে অক্সিডেশন নাম্বারের from 1 to 7, থার্ড পিরিয়ডে। তাহলে হাইয়েস্ট ভ্যালু অফ দ্য অক্সিডেশন নাম্বার হবে চেঞ্জ হবে 1 থেকে 7 এ। A term that is often used interchangeably with the oxidation number, আমরা অনেকক্ষণ থেকেই বলছি যেটা অক্সিডেশন স্টেট। অক্সিডেশন স্টেট তার মানে CO2 যদি বলি অক্সিডেশন স্টেট অফ কার্বন +4 তাহলে সেটাই তার অক্সিডেশন নাম্বার, তার মানে অক্সিডেশন স্টেট আর অক্সিডেশন নাম্বার সেম। তেমনি অক্সিজেনের ক্ষেত্রে -2 হচ্ছে অক্সিজেনের মানে অক্সিডেশন নাম্বার, সেটাই হচ্ছে অক্সিডেশন স্টেট। তার মানে অক্সিডেশন নাম্বার ডিনোট করে অক্সিডেশন স্টেট অফ অ্যান এলিমেন্ট ইন এ কম্পাউন্ড। এখানে কিছু এলিমেন্ট, কম্পাউন্ড আর হাইয়েস্ট অক্সিডেশন নাম্বার স্টেট অফ দা গ্রুপ এলিমেন্টটা দিয়েছে তোমাদের। গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 13, গ্রুপ 14, গ্রুপ 15, 16, 17। এখানে দেখো NaCl তৈরি হয়েছে যার হাইয়েস্ট অক্সিডেশন নাম্বার +1, তার থেকে বেশি হবে না। এর ক্ষেত্রে +3, অ্যালুমিনিয়ামের তো অলরেডি +3 পড়ে নিয়েছি, সিলিকনের হয় +4, P4O10 এর হচ্ছে +5, SF6 এর +6, HCl তার মানে 1 থেকে 7 ইনক্রিজ করছে, এইটাই শুধু দেওয়া আছে এখানে, তোমাদের এইটুকু জানলেই হবে। অক্সিডেশন নাম্বার অথবা স্টেট একটা মেটালের ইন এ কম্পাউন্ড রিপ্রেজেন্ট করা হয় অ্যালফ্রেড স্টক মানে নোটেশন দ্বারা, যাকে বলে স্টক নোটেশন। স্টক নোটেশন যেটা জার্মান কেমিস্ট আলফ্রেড স্টক, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে স্টক নোটেশনটা কি না, অক্সিডেশন নাম্বার বা অক্সিডেশন স্টেট একটা মেটালের, একটা কম্পাউন্ডে একটা মেটালের
আমি অক্সিডেশন নাম্বার বা স্টেট ডিটারমাইন করব, রিপ্রেজেন্ট করব। কিভাবে করব, কোন নোটেশন দ্বারা, সেটাকে বলছি স্টক নোটেশন, কারণ জার্মান কেমিস্ট আলফ্রেড স্টক এই নোটেশনটা দিয়েছিলেন। নোটেশন তাহলে অক্সিডেশন নাম্বারকে এক্সপ্রেস করা হবে, একটা রোমান নাম্বার লিখবে, তারপরে লিখবে যে মানে আফটার দা সিম্বল অফ দা মেটাল, মেটালের সিম্বলটা লেখার পর একটা মলিকিউলার ফর্মুলা লিখছো তুমি, মেটালের সিম্বলটা লেখার পর তোমাকে লিখতে হবে ওই স্টক নোটেশনটা রোমান নাম্বার দিয়ে। যেমন দেখো অরাস ক্লোরাইড আর অরিক ক্লোরাইডে দেখিয়েছে AU, ফার্স্টে মেটালটা লেখা আছে, তারপরে সেই রোমান নাম্বার দেওয়া আছে। প্রথমে AU লেখা আছে, তারপর তার রোমান নাম্বার 3 দেওয়া আছে অরাস ক্লোরাইড অরিক ক্লোরাইডের ক্ষেত্রে। সিমিলারলি যখন তুমি স্ট্যানাস ক্লোরাইড দেখবে বা স্ট্যানিক ক্লোরাইড দেখবে, সেটা কিভাবে লেখা হয়, SN, এটা হচ্ছে SN এর, তাহলে মেটালের সিম্বলটা লিখবে, লিখবে তার রোমান মানে তার অক্সিডেশন নাম্বারটা। 2 SnCl4 এর ক্ষেত্রে 4, এইভাবে হয়। তাহলে অক্সিডেশন নাম্বার চেঞ্জ হচ্ছে মানেই অক্সিডেশন স্টেটটাও চেঞ্জ হচ্ছে। তাহলে which in turn helps to identify, তাহলে এটা কি হেল্প করছে না, আইডেন্টিফাই whether the species present in oxidized form আর অথবা reduced form। তাহলে কোনটা অক্সিডাইজড ফর্মে আছে কোনটা রিডিউসড ফর্মে আছে সেটা বোঝা যাচ্ছে। তেমনি ধরো Hg2Cl2 রিডিউস হয়ে যাচ্ছে, রিডিউস ফর্ম হচ্ছে Hg2Cl2, Hg2 হচ্ছে 1 থেকে যখন Hg এর তোমার অক্সিডেশন নাম্বার 2 হয়ে যাচ্ছে, 1 থেকে 2 হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে একটা রিডিউসড ফর্ম। অলরেডি আমরা কিন্তু Hg আর এই স্ট্যানাস ক্লোরাইড স্ট্যানিক ক্লোরাইড দিয়ে মার্কিউরিক ক্লোরাইড এটা দিয়ে কিন্তু অলরেডি আমরা এক্সাম্পল পড়ে নিয়েছি। এই আইডিয়াটা তাহলে অক্সিডেশন নাম্বারে আমরা অক্সিডেশন আর রিডাকশন বলতে অলরেডি আমরা জানিও, আরো ভাবে এক্সপ্লেন করা যায় যে ইনক্রিজ দ্য অক্সিডেশন নাম্বার, এলিমেন্টের অক্সিডেশন নাম্বার যদি ইনক্রিজ করে তাহলে বুঝে নেব তার অক্সিডেশন হয়েছে। কোনো গিভেন সাবস্টেন্সের কোন এলিমেন্টের অক্সিডেশন নাম্বার যদি ডিক্রিজ করে তাহলে রিডাকশন হয়েছে। অক্সিডাইজিং এজেন্ট কাকে বলবো, রিডাকশন রিডিউসিং এজেন্ট বা রিডাকট্যান্ট আর রিডক্স রিঅ্যাকশন। তাহলে একটা রিএজেন্ট যেটা ইনক্রিজ করছে অক্সিডেশন নাম্বারকে, একটা এলিমেন্টের মধ্যে একটা গিভেন সাবস্টেন্সে একটা এলিমেন্টের অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করছে যে রিএজেন্টটা, তাকে বলবো অক্সিডাইজিং এজেন্ট। রিডিউসিং এজেন্ট কাকে বলবো বা রিডাকট্যান্ট যাকে বলে, সেটা হচ্ছে একটা রিএজেন্ট যেটা কোন একটা গিভেন সাবস্টেন্সের কোন এলিমেন্টের অক্সিডেশন নাম্বারটাকে লো করে দেয়, কমিয়ে দেয়, ডিক্রিজ করে দেয়, সেই রিএজেন্টটাকেই বলে রিডিউসিং এজেন্ট বা রিডাকট্যান্টস। আর রেডক্স রিঅ্যাকশন কি, রিঅ্যাকশনস which involve change in oxidation number of the interacting species। এই যে অক্সিডেশন নাম্বার চেঞ্জ হচ্ছে তার মানে সেটা রেডক্স রিঅ্যাকশন। এবার আসছি টাইপস অফ রেডক্স রিঅ্যাকশন। রেডক্স রিঅ্যাকশন আবার কয়েকটা টাইপস এর হতে পারে, ক্লাসিফাই করা যায় কয়েকটা টাইপে। এখানে ফার্স্ট আছে তোমাদের টাইপস এর মধ্যে রেডক্স রিঅ্যাকশনের টাইপস আছে, যেটা হচ্ছে কম্বিনেশন রিঅ্যাকশন। কম্বিনেশন মানে কি, এই যে বলছে A প্লাস B নিয়ে তৈরি হবে C, এবার আইদার A অর B অথবা both A আর B সেপারেট ভাবেও হতে পারে, অথবা A আর B দুটোই এলিমেন্টাল ফর্মে থাকতে হবে। মাস্ট বি ইন দা এলিমেন্ট, নয় মানে যে কোনো একটাকে থাকতে হবে, আর দুটো থাকলে তো হলোই, ঠিকই আছে, ঠিক আছে, নয় A আর B দুটোকেই থাকতে হবে, নয় যে কোনো একটা এলিমেন্টাল ফর্মে থাকবে এই রিঅ্যাকশনে। তাহলে প্রত্যেকটা কম্বিনেশনস রিঅ্যাকশনে which make use of elemental dioxygen as well as other reactions involving elements other than dioxygen আর রেডক্স রিঅ্যাকশন। মানে ডাইঅক্সিজেন ছাড়াও যদি কম্বিনেশনের জন্য তোমার কোনো এলিমেন্ট ইউজ করা হয় তাহলে সেটাও কিন্তু রেডক্স রিঅ্যাকশন। যেমন এখানে এক্সাম্পল দেখো, শুধু যে অক্সিজেন তা নয়, নাইট্রোজেন ইউজ করতেও পারি,
এখানে কি হচ্ছে, কার্বন আর অক্সিজেন দুটোই এলিমেন্টাল ফর্মে আছে আর তৈরি হচ্ছে। তাহলে এখানে আগে যেটা আমরা দেখলাম এ, এটা হচ্ছে বি আর সি তৈরি হলো, তাই তো? এখানেও দেখো পরেরটাও ক্ষেত্র তাই, দুটোই দেখো এলিমেন্টাল ফর্মে আছে আর এ আর বি দুটোই আছে। আর এক্ষেত্রে দেখো একটা কিন্তু কম্বাইন্ড ফর্মে আছে, কম্পাউন্ড রয়েছে একটা, মিথেন কার্বন আর হাইড্রোজেনের সম্মিলিত রূপ। আর একটা হচ্ছে অক্সিজেন এলিমেন্টাল ফর্মে রয়েছে, সেও কিন্তু দেখো রেডক্স রিঅ্যাকশনে অংশগ্রহণ করছে, সেও কিন্তু রেডক্স রিঅ্যাকশনে অংশগ্রহণ করছে। CO2 উৎপন্ন হচ্ছে সাথে H2O। এখানে কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে +4 মানে তো +4 এই যে -2 অক্সিডেশন নাম্বার আর চার্জ যা হয় অক্সিডেশন নাম্বার কিন্তু এদের ইকুয়াল। এবার পড়ব ডিকম্পোজিশন রিঅ্যাকশন। ডিকম্পোজিশন রিঅ্যাকশন মানে অপোজিট অফ দা কম্বিনেশন রিঅ্যাকশন। কম্বিনেশন রিঅ্যাকশনে যা হচ্ছিল তার ঠিক অপোজিট হবে। আমরা কি করছিলাম, দুটো এলিমেন্টকে অ্যাডিশন হচ্ছিল, কম্বাইন হচ্ছিল। এখানে কি হবে, একটা কম্পাউন্ড থেকে দুটো এলিমেন্টে ব্রেকডাউন হয়ে যাবে। তাহলে লিডস টু ব্রেকডাউন of a compound into two or more components, say at least তাদের মধ্যে একটা at least one of which must be in elemental state এ থাকতে হবে। তাদের মধ্যে যে কোনো একটাকে এলিমেন্টাল স্টেটে থাকতে হবে, দুটো থাকলে তো ঠিকই আছে, বাট একটাকে থাকতেই হবে, মাস্ট বি ইন দা এলিমেন্টাল ফর্ম। যেমন এক্সাম্পল দেখো, এক্ষেত্রে কিন্তু দেখো H2O কে যখন আমি ব্রেক ডাউন করছি তখন H2 পাচ্ছি, O2 পাচ্ছি, দুটোই এলিমেন্টাল ফর্মে আছে। NaH এর ক্ষেত্রেও তাই। KClO3 ক্ষেত্রে দেখো KCl তৈরি হচ্ছে, একটা কম্পাউন্ড রয়েছে কিন্তু আরেকটা হচ্ছে O2। তাহলে একটাকে এলিমেন্টাল ফর্মে থাকতেই হবে, তাহলে ব্রেকডাউন হচ্ছে, তাহলে ডিকম্পোজিশন মানেই হচ্ছে ব্রেকডাউন হয়ে, কম্পাউন্ডটা ব্রেকডাউন হয়ে টু অর মোর এলিমেন্টস তৈরি করছে, টু অর মোর কম্পোনেন্টস যদি পাওয়া যায় কম্পাউন্ডের ব্রেকডাউনে, at least one of which must be in the elemental state। আবার বলছে দেখো, it may carefully be noted that there is a change in the oxidation number of hydrogen in methane under combination reaction। তুমি মিথেনের কম্বিনেশন রিঅ্যাকশন লক্ষ্য করলে দেখবে মিথেনের হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার কিন্তু চেঞ্জ হচ্ছে। আর পটাশিয়াম ক্লোরেটে যেটা 8.28, আমি রিঅ্যাকশন গুলো দেখিয়ে দিচ্ছি, সেখানেও কিন্তু চেঞ্জ হচ্ছে অক্সিডেশন নাম্বার, দেখবে। চলো ফার্স্টে আমরা এইটাই দেখে নি। দেখো এই যে মিথেনে বলছে হাইড্রোজেনের +1 ছিল, তাই তো? হাইড্রোজেনের, মিথেনের ক্ষেত্রে কিন্তু দেখো কোনো চেঞ্জ নেই, তাই তো? there is no change। it may carefully be noted that there is no change in the oxidation number। মানে হাইড্রোজেনের আমরা কখন রেডক্স রিঅ্যাকশন বলবো, হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বারটা চেঞ্জ হলে বলছি, কিন্তু হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো এখানে চেঞ্জ, নো চেঞ্জ ইন দা অক্সিডেশন নাম্বার। হাইড্রোজেনের এই যে এটার ক্ষেত্রে এখানেও +1, এখানেও +1, কোনো চেঞ্জ কিন্তু হাইড্রোজেনের হচ্ছে না। আবার এই KClO3 এর ক্ষেত্রে দেখো পটাশিয়ামের +1 ছিল, আবার যখন KCl তৈরি হলো ডিকম্পোজিশনের পর তারপরেও কিন্তু +1ই আছে, তারপরেও তাহলে +1ই আছে, তাহলে এখানে তো কোনো চেঞ্জ হচ্ছে না। This may also be noted here, all decomposition reaction not redox reaction। তার মানে প্রত্যেকটা ডিকম্পোজিশন রিঅ্যাকশনও কিন্তু আবার বলছে, এটাও আমাদের খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা ডিকম্পোজিশন রিঅ্যাকশনেই যে অক্সিডেশন নাম্বার প্রত্যেকটা এলিমেন্টে চেঞ্জ হবে সেটাও নয়। আবার এটাও নোট করা দরকার যে প্রত্যেকটা ডিকম্পোজিশন রিঅ্যাকশনই যে রেডক্স রিঅ্যাকশন হবে সেটাও কিন্তু নয়। এই যে ক্যালসিয়াম কার্বনেট, এটা একটা কি রেডক্স রিঅ্যাকশন? না, এটা কোনো রেডক্স রিঅ্যাকশন নয়। কারণ দেখবে, কারণ হচ্ছে এখানে ক্যালসিয়াম কার্বন অক্সিজেন, এখানেও ক্যালসিয়াম অক্সিজেন, এখানে এই উপরে +2 হবে আর এখানে হচ্ছে -2 হবে। এখানে সরে গেছে লেখাগুলো, -2। এইটা দেখো একটারও কিন্তু অক্সিডেশন নাম্বার চেঞ্জ হয়নি, কিচ্ছু চেঞ্জ হয়নি। +2 ছিল ক্যালসিয়ামের, +2ই রয়েছে। কার্বনের +4 ছিল, এখানে দেখো কার্বনের +4ই রয়েছে।
অক্সিজেনের -2 ছিল, দুটোর ক্ষেত্রেই -2 রয়েছে। তাহলে এটাকে আমি কখনোই রেডক্স রিঅ্যাকশন বলতে পারি না। তাহলে প্রত্যেকটা ডিকম্পোজিশন রিঅ্যাকশনই যে রেডক্স রিঅ্যাকশন হবে সেটা কিন্তু নয়। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল তার মধ্যে। এরপর আছে তোমাদের ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনে কি হয়, আয়ন অথবা অ্যাটম হতে পারে, একটা কম্পাউন্ডের একটা আয়ন অথবা একটা অ্যাটম রিপ্লেসড হয়ে যায় বাই অ্যান আয়ন অর অ্যাটম অফ দ্য অ্যানাদার এলিমেন্ট। একটা কম্পাউন্ডের আয়ন বা অ্যাটম রিপ্লেসড হয়ে যায় অ্যানাদার এলিমেন্টের আয়ন বা অ্যাটম দ্বারা। তাহলে এক্স ওয়াই জেড, তাহলে এক্স জেড প্লাস ওয়াই, এক্স জেড প্লাস ওয়াই ডিসপ্লেসমেন্ট হলো। দুটো ক্যাটাগরিতে হতে পারে, একটা মেটাল ডিসপ্লেসমেন্ট হতে পারে, একটা নন মেটাল ডিসপ্লেসমেন্ট হতে পারে, দু ধরনের। দেখি তাহলে মেটালের ডিসপ্লেসমেন্ট বলতে কি বলছে। এ মেটাল ইন আ কম্পাউন্ড ক্যান বি ডিসপ্লেসড বাই অ্যানাদার মেটাল ইন দ্য আনকম্বাইন্ড স্টেট। একটা কম্পাউন্ডের মেটাল ডিসপ্লেসড হচ্ছে কিসের দ্বারা, আনকম্বাইন্ড স্টেটে আছে একটা মেটালের দ্বারা। আনকম্বাইন্ড স্টেটে আছে, এই যে তুমি एग्जांपल দেখেই বুঝতে পারছো, এটা আনকম্বাইন্ড স্টেটে আছে, এটা কম্বাইন্ড স্টেটে আছে। তাহলে একটা কম্পাউন্ড রয়েছে, একটা কিন্তু ফ্রি স্টেটে আছে। তাহলে সেই মেটালটা এইখানে, তার মানে জেডটা ডিসপ্লেসমেন্ট হলো জেড এর কিসের দ্বারা, সেই আনকম্বাইন্ড স্টেটে এক্স এর দ্বারা। বুঝতে পারলে? এটা আমরা কিন্তু অলরেডি ডিসকাস করেছিলাম। মেটাল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন ফাইন্ড এনি, তোমার মেটালার্জিক্যাল যে প্রসেস গুলো যেখানে পিওর মেটালকে অবটেন করা হয় ফ্রম देयर কম্পাউন্ডস ইন ওরস, এইগুলো থেকে পিওর মেটাল অবটেন করার জন্য মেটালার্জিক্যাল প্রসেসে কিন্তু ভীষণ ভাবে মেটাল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন ইউজ করা হয়। এই যে দেখো সেই রিঅ্যাকশন গুলো আমরা বলছি, দেখো এই যে সেই রিঅ্যাকশন গুলো, CuSO4 এটা একটা কম্পাউন্ড রয়েছে, এবার এটা হচ্ছে আনকম্বাইন্ড স্টেটে রয়েছে, এর দ্বারা দেখো ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে, জেড এর SO4 হয়ে গেছে, Cu রয়ে গেছে। V2O5 এর ক্ষেত্রেও তাই হয়েছে। এইভাবে কিন্তু রিঅ্যাকশনস গুলো হচ্ছে। এগুলো তোমরা প্র্যাকটিসের থ্রু দেখবে, প্র্যাকটিস করতে করতে তোমাদের রিঅ্যাকশন গুলো তোমরা ইজিলি করতে পারবে। তুমি বুঝে করো রিঅ্যাকশনটা। তুমি কি করছো না, একটা আনকম্বাইন্ড এলিমেন্ট আছে, যে মেটাল আছে, যার দ্বারা তুমি কি করছো না, একটা কম্পাউন্ডের মেটালটাকে ডিসপ্লেসড করছো। এই শব্দটা তোমাকে, এই সেন্টেন্সটা তোমাকে মনে রাখতে হচ্ছে, সেটা মাথায় রেখে V2O5 তাহলে ক্যালসিয়াম অক্সাইড তৈরি করছো আর V পড়ে থাকছে। এরপর তোমাকে বাকিটা ব্যালেন্স করতে হবে। Cr2O3 Al, তাহলে Al2O3, Al এর দ্বারা অক্সিজেন ডিসপ্লেসড হয়ে গেল আর ক্রোমিয়াম রইল। এইভাবে কিন্তু ডিসপ্লেসমেন্ট, মেটালিক ডিসপ্লেসমেন্ট। In each case, reducing metal is better reducing agent than the one that is being reduced, which evidently show capability to lose electron as compared to the one that is reduced. যেটা রিডিউসড হচ্ছে তার ইলেকট্রন লস করার যে ক্যাপাবিলিটি রয়েছে, মানে একটা রয়েছে, তার থেকে বেশি রয়েছে যেটা কিনা রিডিউসিং মেটেরিয়াল, রিডিউসিং মেটালটা, সেটা কিন্তু বেটার রিডিউসিং এজেন্ট। যেটা রিডিউসিং মেটাল, যে মেটালটা রিডিউস হচ্ছে, রিডিউসিং মেটাল হচ্ছে বেটার রিডিউসিং এজেন্ট দ্যান দা ওয়ান যেটা রিডিউস হয়েছে, এভিডেন্টলি শো মোর মানে মোর ক্যাপাবিলিটি টু লস ইলেকট্রন। ঠিক আছে, তাহলে বলছে দেখো যে ধাতুটা বিজারিত হয়েছে তার থেকে বিজারক ধাতুটা, যে ধাতুটা বিজারিত হয়েছে তার থেকে বিজারক ধাতুটা কিন্তু স্ট্রং একটা রিডিউসিং এজেন্ট। এছাড়া এর ইলেকট্রন তোমার লস করার ক্যাপাবিলিটিটাও কিন্তু যে রিডিউসড হয়েছে তার থেকে বেশি হবে। এবার করব নন মেটাল ডিসপ্লেসমেন্ট। নন মেটাল ডিসপ্লেসমেন্ট রেডক্স রিঅ্যাকশন ইনক্লুড করছে হাইড্রোজেনের ডিসপ্লেসমেন্ট হয়, রেয়ারলি অকারিং রিঅ্যাকশন ইনভলভিং অক্সিজেন। মানে অক্সিজেনের ডিসপ্লেসমেন্ট খুব একটা দেখা যায় না, কিন্তু এখানে মেইনলি যেটা হয় হাইড্রোজেনের ডিসপ্লেসমেন্ট হয়। তাহলে নন মেটাল ডিসপ্লেসমেন্ট হলো হাইড্রোজেনের ডিসপ্লেসমেন্ট মেইনলি।
all alkali metals, all alkali metals, some alkaline earth metal যেমন ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, এগুলো কিন্তু ভেরি গুড রিডাক্ট্যান্টস, যেটা ডিসপ্লেস করে হাইড্রোজেনকে ফ্রম কোল্ড ওয়াটার। কোল্ড ওয়াটার থেকে হাইড্রোজেনকে ডিসপ্লেস করার জন্য প্রত্যেকটা অ্যালকালি মেটালস আর কিছু কিছু অ্যালকালাইন আর্থ মেটাল লাইক ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, এগুলো কিন্তু তোমার ক্যালসিয়াম মনে রাখো তাহলেই হবে, সেটা কিন্তু হাইড্রোজেন ডিসপ্লেস করার জন্য ভেরি গুড রিডাক্ট্যান্ট। এ দেখো সোডিয়াম, এটা হচ্ছে অ্যালকালি মেটালস, ক্যালসিয়াম হচ্ছে অ্যালকালাইন আর্থ মেটাল, দুটো দিয়েই তোমাদের এক্সাম্পল দেওয়া আছে। দেখো জল থেকে হাইড্রোজেনটাকে সেপারেট ডিসপ্লেস করে দিল, দেখলে? আর যে লেস অ্যাক্টিভ মেটাল সাচ অ্যাজ ধরো ম্যাগনেসিয়াম, আয়রন রিঅ্যাক্ট করে স্টিমের সাথে টু প্রডিউস হাইড্রোজেন গ্যাস, এরা আবার স্টিমের সাথে রিঅ্যাক্ট করেও হাইড্রোজেন গ্যাস তৈরি করতে পারে। ম্যাগনেসিয়াম, আয়রন, এগুলো দেখো রিঅ্যাকশন কিন্তু খুবই ইজি। তুমি স্টিম মানে কি জলীয় বাষ্প, তার মানে ওয়াটারের ফর্মুলা H2O, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড দিচ্ছে, হাইড্রোজেন ডাইহাইড্রোজেন গ্যাস ইভলভ করছে। মেনি মেটালস ইনক্লুডিং, অনেক মেটালস আছে যেগুলো ডু নট রিঅ্যাক্ট উইথ কোল্ড ওয়াটার, যেগুলো কোল্ড ওয়াটারের সাথে রিঅ্যাক্টই করে না, এরকম অনেক মেটাল আছে, কিন্তু তারা কিন্তু অ্যাসিড থেকে হাইড্রোজেনকে ডিসপ্লেস করতে পারে। এরাও কোল্ড ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করবে না, অথচ এরা কিন্তু ক্যাপাবিলিটি দেখায় ডিসপ্লেসিং দ্য হাইড্রোজেন ফ্রম অ্যাসিড। ডাইহাইড্রোজেন ফ্রম অ্যাসিড মে বি ইভেন বি প্রডিউসড বাই সাচ মেটাল, যেটা স্টিমের সাথেও রিঅ্যাক্ট করে না। এরকমও কিছু মেটাল আছে যেগুলো স্টিমের সাথেও রিঅ্যাক্ট করে না, সেই রকম সেগুলো কিন্তু অ্যাসিড থেকে ডাইহাইড্রোজেনকে প্রডিউস করতে পারে। তার মধ্যে দুটো এক্সাম্পল মনে রাখবে তোমরা, সেটা হচ্ছে ক্যাডমিয়াম আর টিন। ক্যাডমিয়াম আর টিন এরকম হচ্ছে, এগুলো হচ্ছে এমন মেটাল যারা স্টিমের সাথে রিঅ্যাক্ট করে না, কোল্ড ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করে না, অথচ তারা কিন্তু অ্যাসিড থেকে, মানে ধরো HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে হাইড্রোজেনকে ডাইহাইড্রোজেনকে প্রডিউস করে নেবে। সেরকমই আমরা কিছু এক্সাম্পল দেখবো। দেখো এই দেখো Zn, কিছু মেটালস আছে তার মধ্যে দেখিয়েছে, কিছু মেটালস আছে এই যে HCl থেকে দেখো কি করছে, HCl থেকে ক্যাডমিয়ামও হতে পারে, টিন হতে পারে, তাহলে ম্যাগনেসিয়াম, আয়রন, HCl থেকে এরা কিন্তু দেখো হাইড্রোজেন গ্যাসকে ইভলভ করতে পারছে, মানে প্রোডাকশন করতে পারছে। ইভলভ মানে রিঅ্যাকশনস আর ইউজড ইন প্রিপেয়ার, রিঅ্যাকশনস আর ইউজড, এই রিঅ্যাকশন ইউজ করা হয় হাইড্রোজেন গ্যাস প্রিপেয়ার করার জন্য ইন দা ল্যাবরেটরিতে। রিঅ্যাক্টিভিটি অফ দা মেটালস রিফ্লেক্ট করছে রেট অফ হাইড্রোজেন গ্যাস ইভলিউশন, হাইড্রোজেন গ্যাস উৎপাদনের হারটা, মানে এটা কিন্তু মেটালের রিঅ্যাক্টিভিটিকে রিফ্লেক্ট করছে। হ্যাঁ, মেটালের রিঅ্যাক্টিভিটি কিন্তু রিফ্লেক্টেড হচ্ছে হাইড্রোজেন গ্যাসের ইভলিউশনের রেট অনুযায়ী, যেটা কিনা স্লোয়েস্ট ফর দা লিস্ট অ্যাক্টিভ মেটাল Fe। আয়রন হচ্ছে একটা কম সক্রিয় ধাতু, লিস্ট অ্যাক্টিভ মেটাল, তার ক্ষেত্রে কিন্তু খুবই স্লো হয় হাইড্রোজেন গ্যাস উৎপাদনের হারটা, কিন্তু ফাস্ট হয় কার ক্ষেত্রে, যত রিঅ্যাক্টিভ মেটাল, মানে রিঅ্যাক্টিভিটি যার যত, যে মেটাল যে যত বেশি রিঅ্যাক্টিভ হবে তাদের কিন্তু হাইড্রোজেন গ্যাস ইভলিউশনের রেটটা তাদের বেশি হবে। ফার্স্ট তারা হাইড্রোজেন গ্যাস কিন্তু ইভলভ করতে পারবে। ভেরি লেস অ্যাক্টিভ মেটাল, যেটা কিনা ধরো নেটিভ স্টেটে থাকছে, সিলভার, গোল্ড, যেটা কিনা হাইড্রোজেন ক্লোরাইডের সাথে রিঅ্যাক্টই করে না, সিলভার, গোল্ড এরা কিন্তু হাইড্রোজেন ক্লোরাইডের সাথে রিঅ্যাক্টই করে না। তাহলে অলরেডি কিন্তু আমরা এইটা দেখেছিলাম যে আগের সেকশনে, মানে আগের দিন আমরা আগের ওয়েটনেসডেতে রেডক্স রিঅ্যাকশন করতে গিয়ে কিন্তু এই পার্টটা পড়েছিলাম, তাই তো? যার মানে কার কতটা অ্যাক্টিভিটি, মেটালিক অ্যাক্টিভিটি বা রিডিউসিং অ্যাক্টিভিটি, লস, ইলেকট্রন লস করার অ্যাক্টিভিটি জিঙ্কের সবথেকে বেশি, তারপর কপারের, তারপর সিলভারের। মেটালের মতোই অ্যাক্টিভিটি সিরিজ অলসো এক্সিস্ট করে ফর দা হ্যালোজেনেরও অ্যাক্টিভিটি সিরিজ আছে মেটালের মতো। এখানে সেই জন্য দেখো, যেহেতু
পাওয়ার অফ দিস এলিমেন্ট অ্যাজ অক্সিডাইজিং এজেন্ট ডিক্রিজ করে, যত পিরিয়ডিক টেবিলের উপর থেকে নিচের দিকে যাবে, যত মুভ ডাউন করবে ফ্লুরিন থেকে আয়োডিনের দিকে গ্রুপ 17, তত কিন্তু অক্সিডাইজিং এজেন্ট হিসেবে ডিক্রিজ করতে থাকবে। তার মানে ফ্লুরিন হচ্ছে সবথেকে রিঅ্যাক্টিভ হবে। আয়োডাইড দ্যাট ইট ক্যান রিপ্লেস করে দিতে পারবে ক্লোরিন, ব্রোমিন, আয়োডাইড আয়নকে ইন দা সলিউশন। তাহলে ফ্লুরিন হচ্ছে খুবই রিঅ্যাক্টিভ হয়, ওয়াটারকে অ্যাটাক করতে পারে, ডিসপ্লেস করতে পারে অক্সিজেন অফ দা ওয়াটার। তাহলে ফ্লুরিন কি পারছে, হ্যালোজেনের মধ্যে ফ্লুরিন পারছে, ফ্লুরিন অক্সিজেনকে O2 কে আলাদা করে দিতে পারছে জল থেকে। ঠিক আছে, তাহলে এইটাও কিন্তু এমসিকিউ এর জন্য একটা ইম্পর্টেন্ট, আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে ফ্লুরিন যেহেতু রিঅ্যাক্টিভিটি সবথেকে বেশি হ্যালোজেন গুলোর মধ্যে, তাই এটা ওয়াটার সাথে অ্যাটাক করবে, কিন্তু ডিসপ্লেস করবে কাকে, ডিসপ্লেস করবে অক্সিজেন অফ দা ওয়াটার। এই যে সেই রিঅ্যাকশনটা দেখিয়ে দিয়েছে, ওয়াটারের অক্সিজেনটাকে ডিসপ্লেস করে। আগের আমরা কি করছিলাম যে অ্যালকালি মেটাল, অ্যালকালিন আর্থ মেটাল গুলো হাইড্রোজেনকে ডিসপ্লেস করছিল, এটা কি করবে, অক্সিজেনকে ডিসপ্লেস করবে। It is for this reason that displacement reaction of chlorine, bromine or iodine using fluorine use করে not generally carried out in the aqueous solution. এটা aqueous solution এ হয় না। ক্লোরিন ডিসপ্লেস করতে পারে ব্রোমাইড কে, আয়োডাইড আয়ন কে aqueous solution-এ। aqueous solution-এ ক্লোরিন কিন্তু ব্রোমাইড, আয়োডাইড আয়নগুলোকে ডিসপ্লেস করে দিতে পারে। লাইক ধরো এই রকম ক্লোরিন কি করেছে দেখো, ব্রোমিনকে KBr, পটাশিয়াম ব্রোমাইড, এখান থেকে ব্রোমাইড আয়নটাকে ডিসপ্লেস করে দিয়েছে। অ্যাকুয়াস সলিউশন Ki, এখান থেকে আয়োডাইড আয়নটাকে ডিসপ্লেস করেছে। তাহলে Br2 আর Br2 আর I2 কালার্ড হয়, এরা কিন্তু কালার্ড হয়, ডিসলভ হয়ে যায় CCl4 এ, ইজিলি বি আইডেন্টিফাইড ফ্রম দা কালার অফ দা সলিউশন। তাহলে ব্রোমিন আর আয়োডিন কে যেহেতু কালার আছে এদের, CCl4 ইজিলি ডিসলভ হয়ে যায়, তাই এদের আমরা সলিউশনের কালার দেখে এদেরকে আইডেন্টিফাই করতে পারি। রিঅ্যাকশনস এন্ড এই দুটো রিঅ্যাকশনস বলছে দেখো Br মাইনাস আর I মাইনাস, এটা কিন্তু আইডেন্টিফাই করা যায় ল্যাবরেটরিতে, সেটা হচ্ছে লেয়ার টেস্ট দ্বারা। এটা মনে রাখো, এমসিকিউ এর জন্য এটাও মনে রাখো যে ব্রোমিন আয়ন বা আয়োডাইড আয়ন, এই দুটোকে ব্রোমিন আয়ন আর আয়োডিনকে আমরা কিন্তু ল্যাবরেটরিতে লেয়ার টেস্টের মাধ্যমে আইডেন্টিফাই করতে পারবো। দুটোই কালার্ড হয় আর CCl4 দ্বারা দুটোই কিন্তু ডিসলভ হয়ে যায় CCl4। ঠিক আছে, এটা কি টেস্ট বলে, এটাকে লেয়ার টেস্ট, LEYER, লেয়ার টেস্ট। ইট মে নট বি আউট অফ দ্য প্লেস টু মেনশন হিয়ার। এটা আবার একটা কথা আছে, সেটা হচ্ছে ব্রোমিন, এই হচ্ছে ব্রোমিন ডিসপ্লেস করে দেয় আয়োডাইড আয়নকে ইন দা সলিউশন, আয়োডাইড আয়নকে ডিসপ্লেস করে দিতে পারে ব্রোমিন। আবার নেক্সট আছে হ্যালোজেন ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন, ডিরেক্ট ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন রয়েছে। রিকভারি অফ হ্যালোজেন ফ্রম দেয়ার হ্যালাইড একটা অক্সিডেশন প্রসেস রিকোয়ার করে, যেটাকে দেখো X মাইনাস, X হচ্ছে একটা হ্যালোজেন এলিমেন্ট, যেটা থেকে দেখো একটা অক্সিডেশন প্রসেস হচ্ছে, লস অফ ইলেকট্রন, যেখানে ইলেকট্রন লস হচ্ছে, ইলেকট্রন লস মানে কি পড়েছি, সেটা অক্সিডেশন প্রসেস। তাহলে হ্যালাইড ফর্ম থেকে যখন হ্যালোজেন পাচ্ছি, তখন সেটা হচ্ছে একটা অক্সিডেশন প্রসেস। এইভাবে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের ক্ষেত্রেও হতে পারে। এদিকে আর কিছু দরকার নেই। নেক্সট যেটা তোমাদের আছে ডিসপ্রপোর্শন রিঅ্যাকশন। নেক্সট আছে ডিসপ্রপোর্শন রিঅ্যাকশন। রিঅ্যাকশনে বলছে কি না, এটা হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ রেডক্স রিঅ্যাকশন। In a disproportionation reaction, an element in one oxidation state is simultaneously oxidized হয়, reduced হয়। একটা এই অক্সিডেশন স্টেট, সেটা কিনা মানে একটা এলিমেন্টের অক্সিডেশন স্টেটটা
সাইমালটেনিয়াসলি অক্সিডাইজড হচ্ছে মানে একই সঙ্গে অক্সিডাইজড হচ্ছে রিডিউসড হচ্ছে। One of the reacting substance in a disproportionation reaction always contain করবে an element যেটা কিনা exist করবে at least 3 oxidation state। তাহলে disproportionation reaction কখন হবে না reacting substance টা always contain করবে reacting যে সাবস্টেন্স মানে রিঅ্যাক্ট্যান্ট আর বিক্রিয়ক যারা বিক্রিয়া করবে, তাহলে রিঅ্যাক্টিং সাবস্টেন্সটাকে অলওয়েজ কন্টেন করে রাখতে হবে এমন একটা এলিমেন্ট যার কিনা অ্যাট লিস্ট 3টে অক্সিডেশন স্টেট থাকতে হবে, সেরকম এলিমেন্ট থাকতে হবে। এলিমেন্ট in the form of reacting substance is in the intermediate oxidation state মানে তার রিঅ্যাক্টিং সাবস্টেন্সটাকে ইন্টারমিডিয়েট অক্সিডেশন স্টেটে থাকতে হবে। 3টে অক্সিডেশন স্টেট থাকবে, তার মধ্যে ইন্টারমিডিয়েট যে অক্সিডেশন স্টেটটা সেই ফর্মে থাকতে হবে। and both higher and lower oxidation state of that element formed in the reaction। আচ্ছা, এবার দেখো বলছে যে কি করবে না তোমাকে এমন একটা এলিমেন্ট নিতে হবে, রিঅ্যাক্ট্যান্ট এমন নিতে হবে, এমন একটা এলিমেন্টকে নিতে হবে যেটা 3টে জারণ অবস্থা আছে, 3 অক্সিডেশন স্টেট আছে, এরকম এলিমেন্ট তোমাকে নিতে হবে। তার মধ্যে ধরো 1 2 3 এরকম 3টে অক্সিডেশন স্টেট আছে, তার মধ্যে 2 হচ্ছে 2 অক্সিডেশন স্টেট ধরো বলছি 1 + 2 হতে পারে +3 ও হতে পারে, এরকম একটা এলিমেন্ট আমরা নিয়েছি। এবার যখন ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশনটা করব তখন কিন্তু তাকে +2 মানে ইন্টারমিডিয়েট যে অক্সিডেশন স্টেট এই যে +2 সেই ফর্মে থাকতে হবে রিঅ্যাক্ট্যান্ট। এবার লোয়ার আর হায়ার, এইটা হচ্ছে লোয়ার এটা হচ্ছে হায়ার অক্সিডেশন স্টেটের এলিমেন্ট কিন্তু ফরমেশন হবে ওই রিঅ্যাকশন। তাহলে ডিকম্পোজিশন অফ হাইড্রোজেন পারঅক্সাইডের যদি ডিকম্পোজিশন করি, এটা একটা ফ্যামিলিয়ার এক্সাম্পল অফ দ্য রিঅ্যাকশন যেখানে অক্সিজেন এক্সপেরিয়েন্সেস ডিসপ্রপোর্শনেশন, যেখানে অক্সিজেনেরই ডিসপ্রপোর্শনেশন হচ্ছে। এই সেই হাইড্রোজেন পারঅক্সাইড যেখান থেকে জল পাচ্ছি অক্সিজেন পাচ্ছি, সেটা তো খুব ভালো কথা। দেখো তাহলে 0 -1 -2 0 -1 -2, তাহলে অক্সিজেন হচ্ছে অক্সিজেনের 3টে জারণ অবস্থা, একটা হচ্ছে 0 একটা -1 একটা -2 হতে পারে। এবার যখন রিঅ্যাকশন করছি তখন কিন্তু তাকে -1 ফর্মে থাকতে হবে, একদম তাই H2O2 তে -1 ফর্মে আছে। আর লোয়ার আর হায়ার এর দেখো একদম ফরমেশন হয়েছে, অক্সিডেশন স্টেটের অক্সিজেন ফরমেশন হয়েছে, এটা O2 হচ্ছে 0 আর H2O এখানে হচ্ছে -2। ঠিক আছে, তাহলে বোঝা গেল। the oxygen of peroxide যেটার -1 এ আছে কনভার্ট হয়ে গেছে 0 অক্সিডেশন স্টেটে ইন O2 তে, ডিক্রিজ করেছে -2 অক্সিডেশন স্টেট H2O হলো। ফসফরাস সালফার ক্লোরিন আন্ডারগো ডিসপ্রপোর্শনেশন অ্যালকালাইন মিডিয়ামে, এই সেই ফসফরাস সালফার ক্লোরিন। ফসফরাস সালফার ক্লোরিন দেখো অ্যালকালাইন মিডিয়াম নিয়েছি, ক্ষারীয় মিডিয়াম, ক্ষারীয় OH- নিয়েছি, দেখো সেটাখান থেকে কিন্তু এগুলো কিন্তু ডিসপ্রপোর্শনেশন, ফসফরাস সালফার আর ক্লোরিনের ডিসপ্রপোর্শনেশন হয়েছে। -1 0 আর +1 দেখাই করি, -2 0 সালফারের ক্ষেত্রে কি -2 0 +2, তাহলে 0 স্টেটে আছে রিঅ্যাক্ট্যান্টটা আর যেটা প্রোডাক্ট সে -2 দেখিয়েছে +2 দেখিয়েছে, হায়ার আর লোয়ার অক্সিডেশন স্টেট। তেমনি P4 এও হয়েছে, P4 এ কি ছিল -3 0 +1, এর ক্ষেত্রে ছিল -1 0 +1, দেখো 0 প্রত্যেকটার ক্ষেত্রেই যেহেতু ইন্টারমিডিয়েট অক্সিডেশন স্টেট তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে রিঅ্যাক্ট্যান্টে আছে। আর প্রোডাক্টের ক্ষেত্রে কি হয়েছে দেখো হায়ার আর লোয়ারটা দিয়ে, লোয়ার যে অক্সিডেশন স্টেট সেটা দিয়ে হয়েছে। তাহলে রিঅ্যাকশন ডেসক্রাইব করছে ফরমেশন হাউসহোল্ড ব্লিচিং এজেন্ট, হাউসহোল্ড ব্লিচিং এজেন্ট ফরমেশন হচ্ছে। হাইপোক্লোরাইট আয়ন formed in the reaction যেটা অক্সিডাইজ করে কালার ব্লিচিং বিয়ারিং স্টেন অফ দ্য সাবস্টেন্স টু কালারলেস কম্পাউন্ড
বলছে যে হাইপোক্লোরাইড আয়নটা ফরমেশন হয়েছে সেটা অক্সিডাইজ করে দেয় কালার বিয়ারিং স্টেন অফ দ্য সাবস্টেন্স কালারলেস কম্পাউন্ডে। ইট ইজ অফ ইন্টারেস্ট টু মেনশন হিয়ার যেখানে ব্রোমিন আয়োডিন ফলো করে সেম ট্রেন্ড অ্যাজ এক্সিবিটেড বাই ক্লোরিন ইন দ্য রিঅ্যাকশন। ক্লোরিনের যা হয়েছে মানে ব্রোমিন আর আয়োডিন সেম রিঅ্যাকশন দেখায়। Fluorine shows deviations from this behavior when reacts with alkali. দেখো ফ্লুরিনের ক্ষেত্রে কিন্তু আলাদা, এখানে ক্লোরিনের ক্ষেত্রে দেখেছিলাম ক্লোরিনের ক্ষেত্রে হাইপোক্লোরাইড আয়ন, হাইপোব্রোমাইড আয়ন, হাইপোআয়োডাইড আয়ন এইরকম ফরমেশন হয়, যেটা কি করে কালারিং রিএজেন্টটাকে কালার বিয়ারিং স্টেনটাকে সাবস্টেন্সটার কালারলেস কম্পাউন্ডে পরিণত করে দেয়। ব্রোমিন আর আয়োডিনের ক্ষেত্রে সেম হয়, কিন্তু ফ্লুরিনের ক্ষেত্রে কিন্তু আলাদা হয় যদি অ্যালকালি মিডিয়ামে রাখি। কি হয় ফ্লুরিনের ক্ষেত্রে কি হয় দেখো সেটা লেখা আছে, দেখো অক্সিজেন ডাইফ্লুরাইড তৈরি হয়, জল তৈরি হয়, অক্সিজেন ডাইফ্লুরাইড তৈরি হয়। তাহলে it is to be noted with care that fluorine in reaction with undoubtedly attack water to produce some oxygen also। এখানে দেখো অক্সিজেনও কিন্তু প্রডিউস হয়েছে। This departure shown by fluorine is not surprising for us as we know the limitation of the fluorine, that being the most electronegative element cannot exhibit any positive oxidation state দেখাতে পারে না। This means that among halogen গুলোর মধ্যে fluorine does not show a disproportionation reaction tendency। disproportionation tendency কিন্তু fluorine দেখায় না। এটাও কিন্তু তোমাদের তোমার এমসিকিউ এর জন্য ভেরি ইম্পর্টেন্ট যে প্রত্যেকটা হ্যালোজেনের মধ্যে যেহেতু এটা ক্যান নট এক্সিবিট এনি পজিটিভ অক্সিডেশন স্টেট, কারণ এটা মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, এটা তো কিছু লিমিটেশন আছে, এটা মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট হওয়ায় এটা পজিটিভ অক্সিডেশন স্টেটে এক্সিবিট করে না। এই কারণে ফ্লুরিন ডাজ নট শো ডিসপ্রপোর্শনেশন টেন্ডেন্সি। নেক্সট তোমাদের ব্যালেন্সিং অফ রেডক্স রিঅ্যাকশন আছে, ব্যালেন্সিং অফ রেডক্স রিঅ্যাকশন যেটা আমি তোমাদের নেক্সট ক্লাসে পড়াবো। এটা তোমাদের একটা এক্সট্রা ক্লাস ছিল, নেক্সট আমি আবার বলে দেবো তোমাদের কবে ক্লাস হবে, সেটা এক্সট্রা ক্লাসও হতে পারে অথবা সেটা ওয়েডনেসডেতেও হতে পারে। ঠিক আছে, আমি কিন্তু সেটা তোমাদের ইনফর্ম করে দেবো। ব্যালেন্সিং অফ রেডক্স রিঅ্যাকশন নেক্সট ক্লাসেই তোমাদের পড়াবো, ব্যালেন্সিং অফ রেডক্স রিঅ্যাকশনটা নেক্সট ক্লাসেই পড়াবো। ওকে, চলো তাহলে এই পর্যন্ত থাকলো, বাই।